চলো তাহলে দেখে নিয়ে যাক আজকের টপিক কি। আজকের টপিক হলো বায়োলজি সাবজেক্টের মেইন টপিক স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম। তন্ত্র কাকে বলে সেটা আগে জানা দরকার। সিস্টেম হলো কতগুলি জিনিস যখন একত্রে যুক্ত হয়ে সবার কাজ একটি নির্দিষ্ট করে থাকে, তখন সেখানে যুক্ত হয়ে যে একটি ব্যবস্থা বা একটা সমূহ সৃষ্টি করে। সেখান থেকে যদি কোনো একটি জিনিসকে সরিয়ে নেওয়া হয় তাহলে কী হলো, পুরো একটা যে যুক্ত হয়ে যে একটা সমূহ রয়েছে সেটার পুরোটার পারফরমেন্স খারাপ হয়ে যায়, তাকে বলা হয় সিস্টেম। বোঝা গেল না? যেরকম ধরো কোনো একটা কম্পিউটারকে ধরে নাও, কম্পিউটার অনেকগুলো জিনিস নিয়ে পুরো একটা সিস্টেমে চলে, তাই না? কম্পিউটার থেকে যদি কিবোর্ড কিংবা মাদারবোর্ড কিংবা মাউস যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কী হয়, কম্পিউটারের পুরো পারফরমেন্স নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাই না? সেরকম আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র প্রত্যেকে একে অপরের সাথে যুক্ত থাকে, কানেক্ট থাকে। সেখান থেকে কোনো কিছুকে সরানো যায় না। যদি সেখান থেকে কোনো কিছু সরে যায় বা নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কী হয়, পুরো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের পারফরমেন্স খারাপ হয়ে যায়। বোঝা গেল? এবারে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মেন পার্ট কী? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মেন পার্ট হলো ব্রেন। ঠিক আছে, এটাকে বলা হয় মস্তিষ্ক। যেহেতু ব্রেন আমাদের শরীরের একটা মেন পার্ট, নার্ভাস সিস্টেমের মেন পার্ট, সুতরাং আমাদের তো প্রয়োজন, কারণ একে রক্ষা দেওয়াটা তো দরকার, তাই না? কারণ দেখো, আমরা যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যে জিনিসগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসগুলিকে আমরা ভীষণ ভালোভাবে সেফটিতে রাখি, কেয়ার করে রাখি, তাই না? সুতরাং ব্রেন যেহেতু আমাদের শরীরের, আমাদের নার্ভাস সিস্টেমের ভীষণ একটা মেন পার্ট, সুতরাং ব্রেনকে রক্ষা করা দরকার। এই ব্রেনকে রক্ষা করে ক্রেনিয়াম নামক হাড়। ঠিক আছে, ব্রেনকে রক্ষা করে কে? ক্রেনিয়াম নামক হাড়। ক্রেনিয়াম কোথায় থাকে? আমাদের এই যে চামড়া রয়েছে, ত্বক রয়েছে, তার নিচে যে শক্ত রয়েছে এটাকে বলা হয় ক্রেনিয়াম। ঠিক আছে, এই ক্রেনিয়াম হচ্ছে ব্রেনের রক্ষা কবচ। ক্রেনিয়ামের দ্বারা ব্রেন ভেতরে ঢাকা থাকে। ঠিক আছে, এই ক্রেনিয়াম হাড় হচ্ছে কয়েকটি হাড়ের একটি গ্রুপ, কয়েকটি বলতে 8টি হাড়ের একটি গ্রুপ। ঠিক আছে, এই ক্রেনিয়াম যে 8টি হাড়ের গ্রুপ, এই হাড়গুলিকে বলা হয় ক্রেনিয়াল। কি বলা হয়? ক্রেনিয়াল। 8টি হাড়ের গ্রুপ। বোঝা গেল? এই ক্রেনিয়াল হচ্ছে 8টি হাড়ের একটি গ্রুপ, সমষ্টি। এই হচ্ছে ক্রেনিয়াম হলো ক্রেনিয়ালের 8টি হাড়ের একটি সমষ্টি, 8টি হাড়ের একটি গ্রুপ। আর এই ক্রেনিয়াল যেহেতু একটি হাড় নয়, 8টি হাড় একসঙ্গে যুক্ত হয়ে ক্রেনিয়াম তৈরি করেছে, সুতরাং এই ক্রেনিয়াল জয়েন্ট থাকে, জয়েন্ট দেখা যায়। এই জয়েন্টগুলোকে বলা হয় ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট। তাহলে আমরা কি পেলাম? ব্রেন হচ্ছে আমাদের শরীরের মেন পার্ট, নার্ভাস সিস্টেমের মেন পার্ট। ব্রেনকে রক্ষা করে কে? ক্রেনিয়াম নামক হাড়। ক্রেনিয়াম নামক হাড় কিসের দ্বারা তৈরি হয়েছে? 8টি ক্রেনিয়াল হাড়ের একটি গ্রুপ, 8টি ক্রেনিয়াল হাড়ের সমষ্টি দিয়ে ক্রেনিয়াম তৈরি হয়েছে। ঠিক আছে, এই 8টি ক্রেনিয়াল হাড়ের যে গ্রুপ রয়েছে সেটার মধ্যে যে জয়েন্ট পাওয়া যায়, সেই জয়েন্টগুলোকে কী বলা হয়? ফাইব্রাস জয়েন্ট। কী জয়েন্ট বলা হয়? ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, ব্রেন আর ক্রেনিয়াম কখনো অ্যাটাচ থাকে না, সংস্পর্শে থাকে না। ঠিক আছে, ব্রেন আর ক্রেনিয়ামের মধ্যে একটি পাতলা পর্দা থাকে। ঠিক আছে, এই পর্দাটাকে কী বলা হয়? এই পর্দাটাকে বলা হয় মেনিনজাইস। ঠিক আছে, কী বললাম? এই ব্রেন রয়েছে, ঠিক আছে, ব্রেনের এইখানে এটা হচ্ছে ক্রেনিয়াম। ঠিক আছে, এই যে ক্রেনিয়াম আর ব্রেন এর মাঝে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় মেনিনজাইস। কি বলা হয়? মেনিনজাইস। ঠিক আছে, এই মেনিনজাইস থাকার কারণ কি? যদি ব্রেন আর ক্রেনিয়াম, যদি এই দুটো ব্রেন যদি হাড়ের সংস্পর্শে থাকে তাহলে কী হয়? ব্রেনের ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেই জন্য ব্রেন আর ক্রেনিয়ামের মাঝে মেনিনজাইস নামক একটা পর্দা থাকে। আমরা কি পেলাম? উপরে রয়েছে চামড়া, ত্বক রয়েছে, ত্বকের নিচে রয়েছে ক্রেনিয়াম। ঠিক আছে, ক্রেনিয়াম হচ্ছে 8টি ক্রেনিয়াল হাড়ের সমষ্টি,
ক্রেনিয়াল হাড়ের মধ্যে যে জয়েন্টগুলো পাওয়া যায় সেই জয়েন্টগুলোকে বলা হয় ফাইব্রাস জয়েন্ট। ব্রেন আর ক্রেনিয়াম কখনো একসাথে সংস্পর্শে থাকে না। ব্রেন আর ক্রেনিয়ামের মধ্যে একটা পাতলা থলি পাওয়া যায় যেটাকে বলা হয় মেনিনজাইস। ঠিক আছে, এই মেনিনজাইসের কাজ কি? যখন মস্তিষ্ক আমাদের কোনো রকম আঘাত প্রাপ্ত হয়, ঠিক আছে, সেটিকে আঘাতটাকে সহ্য করে নেয় হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়াম যখন সেই আঘাতটাকে সহ্য করতে না পারে তখন সেটি চলে যায় মেনিনজাইসের মধ্যে। ঠিক আছে, মেনিনজাইস যদি সেই আঘাতটি সহ্য করতে না পারে, যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মেনিনজাইস থেকে একটি রোগের, যদি ক্ষতিগ্রস্ত একটি রোগের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মেনিনজাইটিস। ঠিক আছে, মেনিনজাইটিস নামক রোগের সৃষ্টি হয়। ঠিক, ব্রেন রয়েছে, ব্রেনের ওজন হচ্ছে 1350 থেকে 1400 গ্রাম পর্যন্ত ব্রেনের ওজন হয়। মেনিনজাইস নামক যে পর্দাটা রয়েছে বা থলিটা রয়েছে, মেনিনজাইসের 3টি স্তর থাকে। ঠিক আছে, মেনিনজাইসের কটি স্তর থাকে? 3টি স্তর পাওয়া যায়। এটা হচ্ছে ডুরা ম্যাটার, একটা হচ্ছে পিয়া ম্যাটার, একটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। স্নায়ুতন্ত্রের মেন পার্ট হচ্ছে ব্রেন। তাহলে ব্রেন তৈরি হয়েছে কি দ্বারা? ব্রেন তৈরি হয়েছে স্নায়ুকোষ বা নিউরন দ্বারা। ঠিক আছে, এই নিউরনের একটি মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নিউরন কোনোদিন কোষ বিভাজন করতে পারে না। তার কারণ কি? কোষ বিভাজনের জন্য যে দায়ী সেন্ট্রোজোম যে নিউরনের মধ্যে দেখা যায় সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেই জন্য নিউরন কোনোদিন কোষ বিভাজন হতে পারে না। যদি ব্রেনের মধ্যে কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কেউ নিউরন যদি ক্ষতিগ্রস্ত হয়, নিউরন সেটাকে রিপেয়ার করতে পারে না, রিকভার করতে পারে না। কারণ কি? নিউরনের মধ্যে যে সেন্ট্রোজোম পাওয়া যায়, সে সেন্ট্রোজোম বংশবিস্তার বা কোষ বিভাজন করতে পারে না। ঠিক আছে, কোষ বিভাজন না করতে পারার ফলে নিউরন কোনোদিন রিকভার করতে পারে না, রিপেয়ার হতে পারে না। সেই জন্য বারবার করে বলা হয় বাইক চালানোর সময় আমাদের মাথাকে সবসময় সুরক্ষা দেওয়ার জন্য। কারণ অ্যাক্সিডেন্টের ফলে যদি কোনো রকমভাবে মস্তিষ্ক থেকে নিউরন যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে নিউরন কোনোদিন রিপেয়ার করা যায় না। সেই জন্য যদি নিউরন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, সেখানে মানুষের বাঁচার চান্স 99% কমে যায়। ঠিক আছে, সেই জন্য বাইক চালালে সর্বদা আমাদের হেলমেট পরে চালানো উচিত। তাহলে কি বললাম? ব্রেন তৈরি হয়েছে নিউরন দ্বারা বা স্নায়ু কোষ। ঠিক আছে, নিউরন কাকে বলে? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন। আর যদি বলা হয় জীবদের গঠনগত কার্যগত একককে কী বলা হয়? কোষ। তাহলে মনে রাখবে, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন বা স্নায়ুকোষ, আর জীবদের গঠনগত বা কার্যগত একককে বলা হয় কোষ। ঠিক আছে, নিউরনের ডিসঅ্যাডভান্টেজ তো বলে দিলাম, নিউরনের মধ্যে যে সেন্ট্রোজোম থাকে সেটাই কোষ বিভাজন করতে পারে না। ঠিক আছে, তাহলে এই যে নিউরনের মধ্যে যে সেন্ট্রোজোম থাকে সেটি নিষ্ক্রিয় অবস্থায় থাকায়, ঠিক আছে, সেখানে কোনো রকম কোষ বিভাজন হয় না। তাহলে ব্রেনের মধ্যে ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার হয় কি করে? ক্যান্সার হলো যখন যে কোষের মধ্যে সেন্ট্রোজোম তাড়াতাড়ি করে কি করে কোষ বিভাজন করে, ঠিক আছে, সেটাকে বলা হয় ক্যান্সার বা টিউমার। কিন্তু ব্রেনের মধ্যে তো যে নিউরন বেস সেন্ট্রোজোম থাকে সেটা তো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে ব্রেনের মধ্যে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার হয় কি করে? তার কারণ হলো ব্রেন তৈরি হয়েছে স্নায়ুকোষ নিউরন দ্বারা, আর একটি রয়েছে সেটি হচ্ছে নিউরোগ্লিয়া নামক কোষ দ্বারা ব্রেন বা মস্তিষ্ক তৈরি হয়েছে। এই নিউরোগ্লিয়ায় যে সেন্ট্রোজোম পাওয়া যায় সেটি সক্রিয় অবস্থায় থাকে। সক্রিয় অবস্থায় থাকার কারণে সেখানে কোষ বিভাজন সম্ভব। ঠিক আছে, সেই জন্যই নিউরোগ্লিয়াতে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার হয়। ক্যান্সারের ফার্স্ট স্টেজ হচ্ছে টিউমার। তো ব্রেন এই ফার্স্ট স্টেজেই কী হয়? ডেড হয়ে যায়। যদি কোনো মানুষের ব্রেন টিউমার হয়, সে ব্রেন এই টিউমারটাকে সহ্য করতে পারে না, তাই অনেক মানুষ ব্রেন টিউমারই মারা যায়। এবার আমরা যদি নিউরনকে লক্ষ্য করি, নিউরনের যে লম্বা অংশটিকে রয়েছে সেটাকে বলা হয় অ্যাক্সন। দুটো নিউরনের মধ্যে যে সংযোগ স্থাপন করে সেটাকে বলা হয় সাইন্যাপস। ঠিক আছে, আর
দেখবে অ্যাকশনের মধ্যে মাঝে মাঝে দেখবে একটু করে স্ফীত রয়েছে, জায়গা স্ফীত রয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। কখনো দুটো অ্যাকশন একসাথে জড়িত থাকে না, তার মাঝে একটা গ্যাপ থাকে, সেটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে। দুটো নিউরনের মধ্যে যে সংযোগ স্থাপন করে বা সাইন্যাপস যে রয়েছে, এই সাইন্যাপসের দুটি নিউরনের মধ্যে Na বা সোডিয়াম দুটো নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে বা বার্তা পরিবহন করে। তার কারণে দেখবে সোডিয়াম যদি কোনো পরিমাণে দেহের মধ্যে যদি কমে যায়, যদি ঘামের আকারে, যদি ঘামের মধ্য দিয়ে যদি শরীরের মধ্যে দিয়ে লবণ যদি বেরিয়ে যায়, সোডিয়াম যদি বেরিয়ে যায়, দেখবে অনেক সময় আমাদের চোখের সামনে কালো অন্ধকার চলে আসে, মাথা ঘুরে যায়। তার কারণ কি? ব্রেনের মধ্যে সোডিয়াম কমে যায়, ঠিক আছে। সোডিয়াম কমে যাওয়ার কারণে ব্রেনের মধ্যে সেরকম আমাদের বার্তা পরিবহন হয় না, ঠিক আছে। সেই জন্য ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে বার্তা পরিবহন না হওয়ার কারণে, ব্রেনে সোডিয়াম কমে যাওয়ার কারণে অনেক সময় চোখের সামনে অন্ধকার দেখা যায়, মাথা ঘুরে পড়ে যায়, ঠিক আছে। সেটা মানুষটিকে যদি আবার রিকভার করার জন্য কী করা হয়, সেকে যদি আবার নুন চিনির জল খাওয়ানো হয়, সেটি আরও রিকভার করে নেয়, ঠিক আছে। এই নিউরনের অ্যাকশন বা ডেনড্রিনের কাজ হলো কোনো উদ্দীপনাকে গ্রহণ করলো, ঠিক আছে, কোনো একটা বাইরে থেকে অনুভূতি পেলো, সেটা সে গ্রহণ করলো। আর অ্যাকশনের কাজ কি? অ্যাকশনের কাজ হলো পরবর্তী নিউরনে সেটিকে প্রদান করা। তাহলে কী করে? ডেনড্রন কী করে? গ্রহণ করে, আর অ্যাকশন পরবর্তী নিউরনে সেটাকে প্রেরণ করে। ব্রেনকে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, এবং সেগুলোর কাজ কি চলো একটু জানার চেষ্টা করি, তাই না? তো ব্রেনকে আমাদের 3 ভাগে ভাগ করা যায়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, যেটাকে বলা হয় লঘু মস্তিষ্ক, ঠিক আছে। অগ্র মস্তিষ্ক বলতে আমাদের সামনের পোর্শনকে বোঝানো হয়, মধ্য মস্তিষ্ক বলতে আমাদের এই যে মাঝের পোর্শনকে বোঝানো হয়, আর লঘু মস্তিষ্ক বলতে আমাদের এই পিছনের ভাগকে লঘু মস্তিষ্ক বোঝানো হয়, বা পশ্চাৎ মস্তিষ্ক যেটাকে বলা হয়, ঠিক আছে। এবারে অগ্র মস্তিষ্ককে 3টি ভাগে ভাগ করা হয়। অগ্র মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেরিব্রাম, 2 থ্যালেমাস, আর 3 নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে। মধ্য মস্তিষ্কটা পরে আলোচনা করছি, আগে অগ্র মস্তিষ্ক। সেরিব্রাম হচ্ছে আমাদের ব্রেনের মেন পার্ট। আমাদের ব্রেনের 66% 66% জুড়ে রয়েছে সেরিব্রাম, ঠিক আছে। সেরিব্রামের কাজ কি? সেরিব্রাম হচ্ছে আমাদের একটা ব্রেনের, মস্তিষ্কে বুদ্ধি, কোনো কিছুকে জানার ইচ্ছে, ঠিক আছে, জিজ্ঞাসা, তার আইকিউ পাওয়ার, তার মনে রাখার শক্তি, স্মরণ শক্তি, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে? সেরিব্রাম। যার মস্তিষ্কে, যার ব্রেনে সেরিব্রামের পরিমাণ বেশি থাকবে, তার আইকিউ পাওয়ার, তার কোনো কিছুকে জানার ইচ্ছে, জিজ্ঞাসার ইচ্ছে, তার মনে রাখার ক্ষমতা তার তত বেশি হবে। আর যার মস্তিষ্কে সেরিব্রামের পরিমাণ কম থাকবে, তার কি হবে? সে ভুলে যাবে, তার মনে রাখার ক্ষমতা অনেক কম। সে যদি তোমাকে আজ থেকে কিছুদিন পর সে তোমাকে আর চিনতে পারবে না। কিন্তু তার কারোর মধ্যে যদি সেরিব্রামের পরিমাণ বেশি থাকে, তাহলে কী হয়? সে যদি আজকে তোমাকে দেখে, কেউ 1 বছর পরেও তোমাকে সে চিনতে পারবে যে হ্যাঁ, তোমাকে আমি ওখানে দেখেছিলাম, ঠিক আছে। এ হচ্ছে সেরিব্রাম। তাহলে সেরিব্রাম কি? সেরিব্রাম হচ্ছে ব্রেনের মেন পার্ট। সেরিব্রামের থেকে আমাদের স্মরণশক্তি, কোনো কিছুকে জানার ইচ্ছে, কোনো কোশ্চেন, জিজ্ঞাসা, স্মরণশক্তি, বুদ্ধি, আইকিউ পাওয়ার সব কিছুকে নিয়ন্ত্রণ করে রেখে সেরিব্রাম। থ্যালামাস আর হাইপোথ্যালামাসের নাম দুটি প্রায় একই রকম, তাই কাজও দুটোর প্রায় এক। থ্যালামাস কি করে? থ্যালামাস হচ্ছে আমাদের শরীরের বাইরের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে, বাইরের উদ্দীপনাগুলোকে নিয়ন্ত্রণ করে। যেরকম আমাদের শরীরে ধরো তাপ লাগলো, ঠিক আছে, আমাদের শরীরের তাপ, তারপর কোনো কিছু আঘাত হলো, সে সব কিছুকে নিয়ন্ত্রণ করে কি? থ্যালামাস। থ্যালামাস সব কিছু অনুভূতিগুলোকে, বাইরের অনুভূতি, বাইরের জগতের ফিলিংসগুলোকে, উদ্দীপনাগুলোকে নিয়ন্ত্রণ করে। আর হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস ঠিক অপোজিট। হাইপোথ্যালামাস আমাদের শরীরের ভিতরের সব কিছুকে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের ভিতরে তাপ থেকে শুরু করে সব কিছু,
হাইপোথ্যালামাস আমাদের শরীরের একটি বিশাল বড় ভূমিকা পালন করে। তার কারণ হলো, তাহলে থ্যালামাস কী করে? থ্যালামাস হচ্ছে এক্সটার্নাল ফিলিংস বা উদ্দীপন, ঠিক আছে। আর হাইপোথ্যালামাস কী করে? ইন্টারনাল বলতে কোনো মানুষের রাগ, ঘৃণা, ভালোবাসা, প্রেম, ক্ষুধা, সব কিছুকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস, ঠিক। হাইপোথ্যালামাসের আরেকটি সবচেয়ে বড় ভূমিকা এখন প্রেজেন্ট জেনারেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে প্রেম। অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন বাড়ায় এই হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাস যার শরীরে যত বেশি অ্যাক্টিভ থাকবে, তার অ্যাট্রাকশন তত বেশি হবে অপোজিট সেক্সের প্রতি। এই হাইপোথ্যালামাস যে কারণে বেড়ে যায়, তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ মশলা জাতীয় খাবার খাওয়া, ঠিক আছে, গরম জাতীয় খাবার খাওয়া, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়ার ফলে আমাদের শরীরে কী হয়? হাইপোথ্যালামাস বেশি পরিমাণে সক্রিয় হয়ে যায়। বেশি পরিমাণে সক্রিয় হয়ে যাওয়ার কারণে আমাদের হাইপোথ্যালামাস বেশি পরিমাণে সক্রিয় হয়ে যাওয়ার কারণে কী হয়? অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশান বেড়ে যায়, ঠিক আছে। তার কারণে প্রেম, ভালোবাসা, সব কিছু অনুভূতি, ফিলিংস জাগ্রত হয়, ঠিক আছে। সুতরাং এই হাইপোথ্যালামাস আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে। মেয়েদের শরীরে হাইপোথ্যালামাস ছেলেদের তুলনায় অনেক কম সক্রিয় থাকে, অর্থাৎ কি ছেলেদের হাইপোথ্যালামাস বেশি সক্রিয় থাকে। সেই জন্য ছেলেদের দেখবে মেয়েদের প্রতি এত বেশি অ্যাট্রাকশন হয়, কিন্তু দেখবে মেয়েদের এতটা হয় না। ছেলেরা আগে দেখবে সব কিছু করে, তাই না? কারণ কি, ছেলেদের শরীরে হাইপোথ্যালামাস বেশি সক্রিয় থাকে। তাহলে কি বললাম? সেরিব্রাম হচ্ছে আমাদের মেইন পার্ট, বুদ্ধি, জিজ্ঞাসা, জানার ইচ্ছে, আইকিউ পাওয়ার, মনে রাখার ক্ষমতা, স্মরণশক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে আমাদের ব্রেনের মেন পার্ট। থ্যালামাস কী করে? বাইরের জগতের সব কিছু অনুভূতিগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে। আর হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের শরীরের ভিতরের সব কিছু, তাপ, সব কিছু, রাগ, ঘৃণা, ক্রোধ সব কিছুকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ককে ভাগ করা যায় দুই ভাগে, এক হচ্ছে কার্পুরা, আরেকটা হচ্ছে সেরিব্রাল। কার্পুরার আরেক নাম হচ্ছে টেকটাম। কার্পুরার কাজ কি? কার্পুরার কাজ হচ্ছে আমরা দেখা বা শোনার কাজ কি করে? নিয়ন্ত্রণ করে কার্পুরা করে। তা কার্পুরার কাজ কি? দেখা, দর্শন আর শ্রবণ। এই যে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, কে নিয়ন্ত্রণ করছে? সব কার্পুরা বা টেকটাম নিয়ন্ত্রণ করছে। সেরিব্রালের কাজ কি? সেরিব্রালের কাজ হচ্ছে ব্রেন অর্থাৎ মস্তিষ্ক, আর আমাদের স্পাইনাল কর্ড, এর মাঝে কানেক্টরের কাজ করে হচ্ছে সেরিব্রাল। তা সেরিব্রাল কি করে? সেরিব্রাল হচ্ছে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের মধ্যে কানেক্টরের কাজ করে। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডকে যুক্ত করে কে? সেরিব্রাল, ঠিক আছে। তাহলে মধ্য মস্তিষ্ক কি? মধ্য মস্তিষ্ক দুই ভাগে ভাগ করা যায়, কার্পুরা বা টেকটাম, একটা সেরিব্রাল। কার্পুরা বা টেকটামের কাজ কি? আমরা দেখতে বা শোনার কাজগুলো নিয়ন্ত্রণ করে। আর সেরিব্রাল বা মস্তিষ্ক, সেরিব্রালের কাজ কি? সেরিব্রালের কাজ হচ্ছে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের মধ্যে কানেক্টর কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে সেরিব্রালের কাজ। তাহলে মধ্য মস্তিষ্ক বোঝা গেল।